এখন একটা নতুন মিষ্টি বেরিয়েছে স্টেভিয়া পাতা দিয়ে সন্দেশ। প্রতিনিয়ত কি খাওয়া যেতে পারে বেশ সেটা যাতে মুখরোচক হয়? দেখুন, ভাতটাকে নানাভাবে ইউজ করা যায়। আচ্ছা, লেফট ওভার ভাত দিয়ে সাধারণত যেটা ইউজ হয় রিফাইন্ড অয়েল আর মাস্টার্ড অয়েল, তো এই দুটোর মধ্যে কোনটা হেলদি? আইস ল্যাবটাকে আমি আইস কার্ভিং করে একটা সেতার বানালাম। মানে এখন আমার গায়ে কাটা দেয় যে ওই রকম মাপের একটা মানুষ আমার সঙ্গে কথা বলছে। ফোন করে আমাকে বললেন যে ওমপুরি কথা বললেন, আমি তো আমার হাত পা কাঁপছে। নমস্কার, দ্য ওয়ালের মুখরোচক খাবার দাবার রান্না বান্নার আরও একটি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। ডায়াবেটিস এখন ঘরে ঘরে, প্রচুর ডায়াবেটিক রোগীরা আমাদের আশেপাশেই রয়েছেন। প্রত্যেকেরই ডায়াবেটিস নিয়ে সমস্যা রয়েছে, কিন্তু ডায়াবেটিক রোগীরা কি খাবেন সেটা নিয়ে একটা বিড়ম্বনা কিন্তু থেকেই যায়। সবসময় কি তাদের তিতো খেতে হবে, হেলদি খেতে হবে, অথচ সেটা মোটেই স্বাদ অনুসারে হবে না, তা কি হয়? তাই সেই সব বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে রয়েছেন রঙ্গন নিয়োগী, বিশিষ্ট শেফ রঙ্গন নিয়োগী, তিনি রয়েছেন। অনেক স্বাগত আপনাকে। প্রথমে বলুন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ, আমিও ভালো। বেশ, যেহেতু ডায়াবেটিস নিয়ে কথা হচ্ছে এবং কিছুদিন আগেই ডায়াবেটিক ডেও গিয়েছে, তো মানুষ কিন্তু ডায়াবেটিস নিয়ে যথেষ্ট সচেতন, কিন্তু যারা ধরুন ডায়াবেটিক রোগী, তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়া নিয়ে নানান রকম বিধিনিষেধ থাকে। তো তাদের মানে কি ধরনের খাবার মুখরোচক অথচ তাদের জন্য উপযোগী হতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের একটা প্রবণতা থাকে মিষ্টি খাওয়ার। হ্যাঁ, তো যখন বিয়ে বাড়িতে একসঙ্গে খেতে যায়, ঠিক মিষ্টি খাওয়ার সময় ফ্যামিলি থেকে একটু আলাদা হয়ে বুফে ডেজার্ট কাউন্টারে চলে যায়, গিয়ে মিষ্টিটা খেয়ে নেয়। তো মিষ্টি ওইভাবে আমি আটকাতে বলছি না। এখন একটা নতুন মিষ্টি বেরিয়েছে যেটা এখনো বাজারে আসেনি, খুব তাড়াতাড়ি আসবে। স্টেভিয়া পাতা দিয়ে সন্দেশ। স্টেভিয়া আর চারকোল দিয়ে। স্টেভিয়া এক ধরনের পাতা আছে ভেষজ, যেই পাতাটা বেটে এবং চারকোল দিয়ে, কাঠকয়লা দিয়ে ছানার মধ্যে দিয়ে একটা সন্দেশ বানানো হচ্ছে, যেটা একটা কলকাতার একটা বিশিষ্ট, আমি যে কলেজের স্টুডেন্ট ছিলাম সেই কলেজ থেকে পেটেন্ট নিয়েছে, বের করেছে, বাজারে খুব তাড়াতাড়ি আসবে। তো এই সন্দেশটা কিন্তু মানে ডায়াবেটিক সবাই খেতে পারবে, কিন্তু নর্মাল সন্দেশের মতো সেই স্বাদও সবকিছু পাবে। আচ্ছা, যেহেতু মিষ্টি খাবার দিকে তো একটা ঝোঁক থাকে, কিন্তু মিষ্টিটাই তাদের জীবন থেকে আগেই কাট অফ করে দেওয়া হয়। ঠিক। আর নিত্য নতুন মানে প্রত্যেক দিনের রান্নায় প্রতিনিয়ত কি খাওয়া যেতে পারে বেশ সেটা যাতে মুখরোচক হয় ডায়াবেটিকদের জন্য? দেখুন, ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিকদের আমরা ডায়েটিশিয়ানদের সঙ্গে কথা বলে একটা ঠিক করা হয় যে কতটা সে কি খাবে। তবে সুগারটা অ্যাভয়েড করা ভালো। তো সুগারের বদলে আমরা অনেক কিছু দিয়ে মুখরোচক করতে পারি। একটু টক যদি করে দিই, একটু ঝাল করে দিই, ব্যালেন্স করে দিই। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে মিষ্টিত্ব আসে, যেরকম গাজর, এই ধরনের জিনিস যদি ইউজ করে বানাই, তাহলে যেটা হেলদিও হবে, অ্যাট দ্য সেম টাইম ডায়াবেটিকের জন্য ক্ষতিকারক হবে না। ঠিক সেরকমই একটা রেসিপি যদি একটু শুনি। হ্যাঁ, তো আমরা একটা করতে পারি, একটা মিক্স ভেজিটেবল, যেহেতু শীতকাল সেহেতু বলছি। ক্যারট, ক্যাপসিকাম, বিনস, কলিফ্লাওয়ার, পোট্যাটো, বেবিকর্ন, মাশরুম, ব্রোকলি। এতে প্রত্যেকটার মধ্যে প্রোটিন আছে, প্রত্যেকটার মধ্যে ক্যালোরিক ভ্যালু আছে, ভাইটামিনস আছে, ফুল অফ নিউট্রিশন, কিন্তু এর থেকে সুগার হবে না, আলুটা বাদ দিয়ে। তো এইটাকে যদি আমরা একটু হালকা একটু অলিভ অয়েল দিয়ে, নর্মাল তেল বলছি না, অলিভ অয়েল, বা যে তেলের মধ্যে গুড কোলেস্টেরল আছে, মুফা, সেই তেল দিয়ে একটু হালকা সতে করে স্টার ফ্রাই করে ওই সবজিটা করে একটু সল্ট, পেপার, মাস্টার্ড পাউডার, একটু হয়তো টোবাস্কো দিলাম ঝালের জন্যে, দিয়ে নামিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হবে। একটু লেবুর রস উপরে দিয়ে দিলাম। আচ্ছা, সেটা টেস্টিও হবে, হেলদিও হবে। অসাধারণ, দারুণ একটা রেসিপি বললেন। এই যে আপনি অলিভ অয়েলের ব্যবহারের কথা বলছেন, সাধারণত বাঙালি বাড়িতে সবাই অলিভ অয়েল ইউজ করতে পারে না, সেক্ষেত্রে সাধারণত যেটা ইউজ হয় রিফাইন্ড অয়েল আর মাস্টার্ড অয়েল, তো এই দুটোর মধ্যে কোনটা হেলদি? আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখন কনসেপশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা বলা হতো যে ফ্যাট থাকলে বা ডায়াবেটিক থাকলে ঘি খেতে না, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, ঘি খেতে বলছে। আচ্ছা। এবং স্বাস্থ্যের জন্যে আগে বলতো যে হার্টের যাদের প্রবলেম আছে তারা মাছের তেলওয়ালা মাছ, বড় মাছ খাবে না, এখন বলছে যে মাছের তেলটা নাকি হার্টের পক্ষে ভালো। আচ্ছা, সেই রকমই ঘিটাও খুব ভালো। তো আমার মনে হয় ঘি ইউজ করা যেতে পারে, যদিও ঘি একটু এক্সপেন্সিভ হয়ে যায়। ঠিক।
তাহলে এই মাস্টার্ড আর রিফাইন্ড অয়েলের মধ্যে কোনোটাই খুব একটা বেশি স্বাস্থ্যকর নয়। মাস্টার্ড অয়েল তো কি বাঙালি বাড়িতে কিছু কিছু আছে মাছের রান্না মাস্টার্ড অয়েল ছাড়া করলে সেই স্বাদ আসবে না। তো মাস্টার্ড অয়েলও যদি লিমিটেড ইউজ করা যায় তাহলে ক্ষতি হবে না। ঠিক। তো খাবার দাবার তো নানান রকম হয়ই, কিন্তু যেটা খুব সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে, ধরুন খুব অনেক রকমের এক্সপেন্সিভ মশলা দিয়ে একটা রান্না করা হলো, তারপর তার মেন অংশটা উঠে গেল কিন্তু খানিকটা ঝোল বা খানিকটা গ্রেভি সেগুলো থেকে গেল, এই জিনিসগুলো ফ্রিজে হয়তো বেশ কিছুদিন থেকে গেল, সেই লেফট ওভার জিনিসগুলো দিয়ে কি করা যেতে পারে? কিংবা ধরুন বাঙালি বাড়িতে এই শীতের দিনে ভাত কিন্তু থেকে যায় অনেক বাড়িতে হাঁড়িতে, সেই ভাতটা আর কিভাবে ইউজ করা যেতে পারে? দেখুন, ভাতটাকে নানাভাবে ইউজ করা যায়। আচ্ছা, লেফট ওভার ভাত দিয়ে, যেরকম আমরা একটা যদি পরের দিন সন্ধ্যেবেলার জন্য একটা স্ন্যাক্স করতে পারি, ককটেল স্ন্যাক্স বা এমনি স্ন্যাক্স করতে পারি, তার জন্য যে লেফট ওভার ভাতটা রয়েছে তার মধ্যে একটু চপড অনিয়ন, চপড গ্রিন চিলি, একটু ধনে পাতা একটু কুচিয়ে দিয়ে, হালকা একটু কর্নফ্লাওয়ার বা রাইস পাউডার দিয়ে ওটাকে নেড়েচেড়ে, কোনো জল দেবো না, জাস্ট নেড়েচেড়ে নিলে ওই রাইসের যে স্টিকি ভাবটা আছে ওটা থেকেই বাইন্ড করে দেবে। সেইটা দিয়ে আমরা হালকা করে তেলে যদি ভাজি, সঙ্গে একটা কেচাপ দিয়ে দিই, এক্সেলেন্ট খেতে হবে। অথচ আমাদের আগের দিনের ভাতটা ইউজ হয়ে গেল। ঠিক সেই রকমই যদি আমরা বাঁচা চিকেন থাকে সেটাকে আমরা ফ্রাইড রাইস করলে সেই চিকেনগুলোকে শ্রেড করে ওর মধ্যে দিয়ে দিতে পারি, ফেলা যায় না কিছু। তো আরও একটা বিষয় যেটা ট্রেডিশনাল কিছু রান্না, মানে এই প্রশ্নটা বারবারই মনে হয় যে ট্রেডিশনাল রান্নাগুলো সেইগুলো বাঙালি বেশি পছন্দ করে নাকি বাঙালি তো ভীষণ অ্যাডাপ্টেশন পছন্দ করে, তো কন্টিনেন্টাল খেতেও শিখেছে বাঙালি, কি ধরনের খাবার কন্টিনেন্টালে? দেখুন, এইখানে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি, যারা আমরা এখানে থাকি আমাদের মনে হয় কন্টিনেন্টাল খাবার খাই, একটু বাইরের খাবার খাই, কিন্তু যারা প্রবাসী বাঙালি অনেক বছর বাইরে থেকে কলকাতায় একবার বেড়াতে এসে বা বছরে একবার আসেন, তাদের কাছে নস্টালজিয়াটা ভীষণ কাজ করে। তো তারা ট্র্যাডিশনাল বাঙালি খাবারে শাক, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, চিতল মাছের মুইঠা, এইগুলো খেতে ভালোবাসে। তাদের কাছে মনে হয় এটাই যেন কন্টিনেন্টাল, এটা সবসময় বাইরে ওরকম খাচ্ছে, তো দেশে ফিরে এসে সেই খাবারটা চাইছে, বাঙালি ট্র্যাডিশনালটা। এবার ট্র্যাডিশনালটাকে আমরা নানাভাবে প্রেজেন্ট করতে পারি, যেহেতু প্রথমে দর্শনধারী বলা যায়, তো সেই জন্য আমরা যদি একটা, এখন দেখতে ভালো জিনিসের উপরে সবসময় মানুষের বেশি নজর, তো সেটাকে ভালোভাবে যদি প্রপার গার্নিশিং করে একটু সুন্দর করে প্লেটিং করে দেওয়া যায় তাহলে সেটা অ্যাট্রাকটিভও হয়। ঠিক। আরও একটা বিষয়, যেহেতু এই বাঙালি রান্না নিয়ে আমরা কথা বলছি, তো বাঙালি রান্নার মধ্যে না দুটো ভাগ রয়েছে। এর আগেও আমি একটা পডকাস্টে আলোচনা করেছি এটা নিয়ে, যে বাঙাল এবং ঘটির এই যুদ্ধ বা লড়াই বা মৌখিক তর্ক যেটাই হোক না কেন, সেটা শুরুই হয় রান্না এবং খাওয়া দাওয়া দিয়ে। তো বাঙালদের রান্নার মধ্যে একটু ঝালের প্রবণতা বেশি, ঘটুদের মধ্যে একটু মিষ্টি জাতীয় জিনিসের প্রবণতা বেশি, এটা কেন? এটা কারণ আমি বাংলাদেশে প্রচুর কাজ করি, আচ্ছা, বাংলাদেশে রেগুলার যাই, এবং আমার একটা বইও রয়েছে বাঙাল বাড়ি রান্না বলে। তো আমি অনেক রিসার্চ করে দেখেছি, সেটা হচ্ছে যে যেহেতু লঙ্কা এবং ঝাল জিনিসগুলো সেইগুলো যেহেতু ওপার বাংলায় বেশি পাওয়া যায়, সেই জন্যে ট্র্যাডিশনালি ওপার বাংলার লোকরা একটু ঝাল ঘেঁষা, আর এই দিকে যেহেতু সেই একটু মিষ্টি বেশি, ঘি মিষ্টি, সেই জন্য এইদিকে ওইগুলো ইউজ করা হয়, মানে একটু মিষ্টির দিকে থাকে। অসাধারণ একটা আড্ডা চলছে। তবে আপনাকে নিয়ে শুনেছি যে অনেক বড় বড় মানুষদের সঙ্গে আপনি কাজ করেছেন, সেরকম কিছু এক্সপিরিয়েন্স আমি শুনেছি। পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে আপনি কাজ করেছেন, কিরকম ছিল সেই এক্সপিরিয়েন্সটা? পণ্ডিত রবিশঙ্কর যখন কলকাতায় একটা প্রেস কনফারেন্সে আনুষ্কাকে ইন্ট্রোডিউস করতে এসেছিলেন, তো বালিগঞ্জে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাড়িতে একটা প্রেস কনফারেন্স দেখেছিলেন, তো ওখানে হাইটিটার দায়িত্ব পড়েছিল আমার ওপর। তো আমি দেখলাম রবিশঙ্কর যখন ঢুকছেন, উনি একটা গেরুয়া রঙের পাঞ্জাবি পরে ঢুকছেন। আমি সঙ্গে সঙ্গে একটা আইস স্ল্যাব আনিয়ে নিলাম বাজার থেকে, আইস স্ল্যাবটাকে আমি আইস কার্ভিং করে একটা সেতার বানালাম, সেটা টেবিলে রাখলাম। তো রবিশঙ্কর তো খাবেন না, তো রবিশঙ্কর ওই হলের পাশ দিয়ে যেতে গিয়ে ওই সেতারের দিকে তাকিয়ে ভেতরে ঢুকে এলেন। ঢুকে এসে তখন আমার পিঠে হাত দিয়ে বললেন, এটা কে বানিয়েছে? আমি বললাম, আমি বানিয়েছি।
তখন উনি আমার সঙ্গে গল্প, মানে আমি চিন্তা করতে পারিনি, মানে এখন আমার গায়ে কাটা দেয় যে ওই রকম মাপের একটা মানুষ আমার সঙ্গে কথা বলছেন। তো আমার হাতের কাছে একটা গাজর ছিল, গাজরটাকে আমি কার্ভ করে একটা সেতারও বানিয়ে ওনার হাতে দিলাম। তো এটা একটা বড় এক্সপিরিয়েন্স আমার কাছে। আর সেরকম কোনো এক্সপিরিয়েন্স যেটা মানে আমি শুনেছি আপনি অনেক মানুষের সঙ্গে কাজ করেছেন? যেটা ওমপুরি কলকাতার একজন বাঙালি মেয়েকে বিয়ে করেছিলেন নন্দিতা বলে। আচ্ছা। তো ওমপুরি কলকাতায় একটা ছোট্ট গ্যাদারিং করেছিলেন অ্যারাউন্ড 50 জনের মতো। তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন ওর খাবারের ব্যাপারটা দেখাশোনা করার। তো এই সাউদার্ন পার্কে পার্টিটা হয়েছিল, খুব উনি প্রেসকে জানাতে যাননি, একদম ঘরোয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে করেছিলেন। তো সন্ধেবেলায় হঠাৎ আমার কাছে একটা নন্দিতা ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে ওমপুরি কথা বলবেন। আমি তো আমার হাত পা কাঁপছে, ওমপুরি কথা বলবেন। উনি আমাকে বললেন যে ক্যান ইউ প্রোভাইড মি উইথ সাম ওল্ড ফ্যাশন গ্লাসেস অ্যান্ড আইল বি ভেরি হ্যাপি ইফ ইউ অ্যাটেন্ড মাই পার্টি। তো আমি সেদিন অন্য কাজের জন্য যেতে পারিনি, আমি ওল্ড ফ্যাশন গ্লাসটা পাঠিয়ে দিয়েছিলাম। পরের দিন দুপুরবেলা 12টা নাগাদ আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি আমার সঙ্গে এসে লাঞ্চ করবে। তো আমি ওনার সঙ্গে লাঞ্চ করতে গিয়েছিলাম। তো লাঞ্চ করতে গিয়ে চিতল মুইঠার রেসিপি, আমি জানতাম না যে উনি এত ভালো একজন কনৈশিয়ার এবং ভালো রান্না করতে পারেন। তো উনি চিতল মুইঠার রেসিপিটা আমার কাছ থেকে জেনেছিলেন আউট অফ কিউরিয়াসিটি বা ইয়ের জন্যে। তারপর অনেক দিন বাদে উনি আমাকে একদিন ফোন করেছিলেন, আমি ফোন নাম্বার, ওনার একটা সিনেমা এসেছিল দ্য 100 ফিট জার্নি বলে হলিউডের। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি এই সিনেমাটা দেখো, তোমার ভালো লাগবে তোমার ট্রেড নিয়ে। তো আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, দেখেছিলাম, তারপরে ওনাকে আর ফোনে যোগাযোগ করতে পারিনি। দারুণ এক্সপিরিয়েন্স। তো গল্প তো চলতেই থাকবে, তবে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, একদম আমাদের পডকাস্টের একদম শেষ মুহূর্তে এসে গিয়েছি, সেটা হচ্ছে যে অনেকেই বলেন বা অনেকেরই ধারণা বা একটু যারা বয়স্ক তাদের অনেকের ধারণা যে মেয়েদের হাতেই খুন্তিটা মানায়, মেয়েরাই বাড়িতে রান্নাঘরের জন্য তারাই অ্যাপ্রোপ্রিয়েট। তো আপনার কি সেটা মনে হয়? আপনি তো নিজে একজন শেফ। দেখুন, আমি দেশে বিদেশে বহুত জায়গায় কাজ করেছি কিচেনে। তো সেখানে যেরকম ছেলেরা রয়েছে সেখানে মেয়েরা রয়েছে। হ্যাঁ, আগে যেরকম মেয়েদের সংখ্যা কম ছিল, এখন মেয়েদের সংখ্যা প্রচুর। মানে বাড়ির রান্নাঘরে মেয়েরা আগে, কিন্তু শেফদের যেখানে প্রশিক্ষণ সেখানে কিন্তু ছেলেদেরই বেশি। মেয়েরাও ইকুয়ালি এগিয়ে এসছে এবং প্রচুর নাম করা শেফ আছে যারা খুব নাম করেছে। আপনি যদি দেখেন আজকে ইউটিউবে দেখেন প্রচুর মহিলা শেফ যারা খুব ভালো ভালো কাজ করছে। সুতরাং মানে মেয়েদের হাতে খুন্তি মানায় এই জিনিসটা সত্যি না মিথ্যে? হ্যাঁ, সত্যি, একদমই। মেয়েরা আরও ফাইনার, অনেক মাইনিউটলি জিনিসগুলোকে গিয়ে করে, যেটা ছেলেরা হয়তো অতটা মাইনিউটলি করে না। আচ্ছা, বেশ, খুব সুন্দর একটা আড্ডা দিলাম, ভীষণ নিখুঁত এবং নিখাদ, মানে অনেক কিছু জানারও ছিল আর কি, সেগুলোও জানা হলো এবং সব মিলিয়ে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ এখানে এরকম নানান ধরনের তথ্য সমৃদ্ধ বিভিন্ন রকমের পডকাস্ট আলোচনা আপনাদের জন্য থাকবে। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।